এদিকে সংসদেই বাতিল হচ্ছে আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা। চাপে পড়ে কঠিন সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। অবশেষে আদালতের নির্দেশে বাতিল হচ্ছে শেখ হাসিনার মামলা। আপনি বসুন দয়া করে। মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন, সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্য। সংসদের মধ্যে টন্য লেভেলের খেলা চলতেছে, খেলতেছে আর কি, যাই হোক তারা খেলতে দেখেন। তবে কি বিএনপির শুভবুদ্ধি উদয় হইতেছে? যদিও উদয় না হয়ে কোনো উপায় নেই, কারণ জনগণের দোষণে পরবর্তী টিকতে পারবে না এবং গণতন্ত্র রক্ষায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখার কোনো সুযোগ নেই। অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে। আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত হবে, এর মিনিং একটাই দাঁড়ায়, বিএনপি এটা পক্ষে দাঁড়াবে না, সুতরাং এগুলো বাতিল হয়ে যাচ্ছে। এবং বিরোধী দলও বুঝতে পেরেছে যে বিএনপি এগুলো পাশ করবে না, সংবিধান বিরোধী যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো বিএনপি পাশ করবে না। আজকে এই কারণেই সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্ষমতার গদি থেকে টেনে হিঁচড়ে নামানোর এক ভয়ঙ্কর ছক কষা হয়ে গেছে। সেই সুযোগে চরম বদলা নিতে আবারও মাথাচাড়া দিয়ে দেশে ফিরতে পারে শেখ হাসিনা। এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে তাদের তুরুপের তাস সাজাচ্ছে। হাসিনাদের এই ছক কষার কারণে পুরো রাজনীতির মাঠ এখন এক চরম উত্তেজনার জায়গায় এসে দাঁড়িয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে গ্রেফতার করে রাজসাক্ষী করা প্রয়োজন। অনলাইন প্ল্যাটফর্মের এক টক শোতে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে হয়তো এবার সত্যি আওয়ামী লীগের কপাল খুলতে শুরু করেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে সংসদেই গণভোট বাতিল হতে চলেছে। সেই সাথে দর্শক, বেশ কিছু অধ্যাদেশও বাতিল হতে পারে সংসদে। দর্শক, বিশ্লেষকরা মনে করছেন সেই অধ্যাদেশের মধ্যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা জারি করে অধ্যাদেশটি দেওয়া হয়েছিল সেই অধ্যাদেশটিও বাতিল হতে চলেছে। দর্শক, আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই সেই বিষয়টা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনি কি চান আওয়ামী লীগের উপর যে দেওয়া নিষেধাজ্ঞা সেটি কি আপনি বাতিল চান নাকি বহাল থাকুক সেটি চান? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তবে কি বিএনপির শুভবুদ্ধি উদয় হইতেছে? যদিও উদয় না হয়ে কোনো উপায় নেই, কারণ জনগণের দোষণে পরবর্তী টিকতে পারবে না, তো জবাবদিহি করতে হবে করুণ ভাবে, মানে করুণ পরিণতি ভোগ করতে হবে। সংসদের মধ্যে টন্য লেভেলের খেলা চলতেছে, খেলতেছে আর কি, যাই হোক তারা খেলতে দেখেন। রাত 3:51 বাজে, ঘুমাইতে যাবো এমন সময় ব্রেকিং নিউজটা পাইলাম, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। সম্প্রতি এটা ভালো খবরই, বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ, উঠবে না সংসদে। যদি এই সংসদ যদি গণভোট অধ্যাদেশ উঠাইতো, তারা যদি বাতিল না করতো, তাহলে জনগণের দোষণে এই প্রতারণায় এই বেইমানির জন্য করুণ পরিণতি বিএনপিকে ভোগ করতেই হবে। কারণ তারা নির্বাচনের আগে সংবিধান আইন অনুযায়ী এবং গণতন্ত্র রক্ষার জন্য যে সমস্ত কমিটমেন্ট আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী করতে হবে, এটা তারা বাধ্য করতে। এটা না করলে চরম পরিণতি ভোগ করতে হবে আগামীতে বিএনপি। আজকে আওয়ামী লীগের সাথে যেটা করবে তার 10 গুণ 100 গুণ বেশি হয়ে তাদের কাছে ফিরে আসবে। সুতরাং শান্তিতে থাকতে চাইলে, ভালো থাকতে চাইলে তাদের এগুলো করতে হবে। নিউজের একটু বিস্তারিত পড়ে একটু শুনেন মন দিয়ে। গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি। ফলে অধ্যাদেশটি আগামী 12 এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। বিএনপি বলছে অধ্যাদেশ ব্যবহার করে গণভোট হয়ে যাওয়া ভবিষ্যৎ ব্যবহার না থাকায় অধ্যাদেশটি পাশের প্রয়োজন নেই। এতে 12 ফেব্রুয়ারি গণভোট অবৈধ হবে না। সরকারি দলের এই সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট ভিন্ন মত দিয়েছে জামাত। গণভোট অধ্যাদেশ ছাড়াও অন্তর্বর্তী সরকারের জারি করে 133 অধ্যাদেশের অন্তত 15টিতে নিয়ে সরকারি ও বিরোধী দল একমত হয়নি। সরকারি দল মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশে পরিবর্তন আনতে চায়। এতে আপত্তি করে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামাত। রবিবার রাতে জাতীয় সংসদে বিশেষ কমিটির সভা সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী 1 এপ্রিল কমিটি প্রতিবেদন দেবে সংসদকে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে উত্থাপন করা হয়। পরবর্তী 30 দিন অর্থাৎ আগামী 12 এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো সংসদে অনুমোদিত না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। গণভোট অধ্যাদেশ উঠছে না। গণভোট অধ্যাদেশে গত 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিনে গণভোট হয়। কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সবার পর আভাস দেন গণভোট অধ্যাদেশ উত্থাপন করা হবে না, অর্থাৎ অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে। সালাউদ্দিন আহমেদ বলেছেন গণভোট হয়ে গেছে, অধ্যাদেশটির আর কোনো সামনে কোনো ব্যবহারের কোনো সুযোগ নাই। গণভোট অধ্যাদেশের সংবিধানের অংশ নয়, সংবিধানে না থাকলে গণভোট হবে না, সংবিধানে এমন বিধান নেই। গণভোট আয়োজনে একটি অধ্যাদেশ করা হয়েছিল, গণভোট হয়েছে। এই অধ্যাদেশের ব্যবহার হয়েছে, এর কোনো বিরোধিতা নেই। এই অধ্যাদেশকে সংসদে ধারণ করে ভবিষ্যতে ব্যবহার করার আর কিছু নেই। সংসদ অধ্যাদেশটি অনুমোদন
করা হবে কিনা প্রশ্নে সালাউদ্দিন বলছেন সংসদে উত্থাপন করা হয়েছে, যেমন সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রণীত অধ্যাদেশের ব্যবহার আগামী 10 বছর বা পরবর্তী জনশুমারি না পর্যন্ত লাগবে না। গণভোট অধ্যাদেশের আর ব্যবহার নেই, তাই অনুমোদন করার কিছু নেই, ব্যবহার হয়ে গেছে। অধ্যাদেশটিকে বিল আকারে এনে আইনে পরিণত করা, রেটিফিকেশনের প্রয়োজন নেই। সালাউদ্দিন আহমেদ জানান 133টি অধ্যাদেশের উপর আলোচনা হয়েছে। কতটি অধ্যাদেশ সংসদে উত্থাপন হবে তা 1 এপ্রিল জানা যাবে। কিছু কিছু অধ্যাদেশ হুবহু পাশ করা হবে, কিছু কিছু সংশোধনীয় আকারে উত্থাপন করা হবে। 12 এপ্রিলের মধ্যে অনুমোদনের বাধ্যবাধকতা থাকায় কিছু কিছু অধ্যাদেশ উত্থাপন করা হবে না, পরবর্তী সময় বিল আকারে আনা হবে। বিরোধী দলের নোট অফ ডিসেন্ট রয়েছে, তা যথাযথ থাকবে প্রতিবেদনে। কমিটির সদস্য জামাত এমপি রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোট মানবাধিকার কমিশন, যাই হোক রাজাকারের বাচ্চারা কি গুলো না করলে এগুলো শোনা দরকার নেই, ওরা অনেক কিছুই বলবে। যাই হোক, একটা জিনিস কি জানেন, যদি আগামীতে ভালো থাকতে চায় তারেক রহমান বা বিএনপি, তাদেরকে অবশ্যই আইন এবং সংবিধান অনুযায়ী এবং গণতন্ত্র রক্ষায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখার কোনো সুযোগ নেই। আর এগুলো যদি করে, একটা সময় এমনি জামাত বিএনপিকে গ্রাস করে খাইয়ে ফেলাবে, অটোমেটিকলি অর্ধেক পেটে ঢুকে গেছে, তাদের অনেক কি বলে ফাঁদে পা দিয়ে ফেলছে, যে ফাঁদ থেকে সে পা নিয়ে বের হয়ে আসার কোনো সম্ভাবনা দেখতেছি না। যাই হোক, যদি তারা আইন এবং সংবিধান অনুযায়ী কাজ করে তাহলে অবশ্যই জনগণের সাপোর্ট পাবে। আর আমরা তো দেখলাম যে এই সংসদে কাঁধে নিয়ে বসা খুনি, মানবতা বিরোধী রাজাকারদের সাথে নিয়ে, আর তার রক্ত বা তার অতীত সেগুলো বলেন, এবং এই 1 মাসের অনেক কিছুই প্রশ্নবিদ্ধ তৈরি হয়েছে। দেখা যাক এখন কি হয়, তত সময় পর্যন্ত অপেক্ষা করি। চূড়ান্ত না হওয়া পর্যন্ত সেখানে বেশি ফাল পাড়ার কিছু। শেখ হাসিনা কিছুদিন আগে ভার্চুয়ালি বক্তব্যে বলেছিলেন বাংলাদেশের সামনে কঠিন একটি চ্যালেঞ্জ আসছে, সেটাই আস্তে আস্তে সত্য বলে প্রমাণিত হচ্ছে। এই ঈদের পরবর্তী সময় বাংলাদেশের তেলের হাহাকারে হত্যা, মারামারি সকল কিছুই চলছে। এই গতকালকেই দেখেন না, একটা পেট্রোল পাম্পের ম্যানেজারকে গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে, পেট্রোল পাম্পের ম্যানেজার হয়তো মারা গিয়েছে, তেল না পেয়ে রাগে ক্ষোভে পেট্রোল পাম্পের ম্যানেজারের উপর গাড়ি চালিয়ে দিয়েছে। এভাবেই চলছে বাংলাদেশের অবস্থা। প্রত্যেকদিন কোনো না কোনো জায়গায় অঘটনের শিকার হচ্ছে পেট্রোল পাম্পের কর্মীরা, ম্যানেজাররা। আবার কোনো কোনো পেট্রোল পাম্পের লোকরা তেল রেখে আবার তেলও দিচ্ছে না, সে কারণে অনেক গাড়ির ড্রাইভাররা মনে করছে যে তেল আছে, তেল দিচ্ছে না, রাগে ক্ষোভে তাদের সাথে মারামারিতে লিপ্ত হচ্ছে, অনেক জায়গায় হত্যা হচ্ছে, অনেক জায়গায় আহত হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে যে এখন বিশাল বড় একটা দুর্ভিক্ষ আসতেছে, সেই ব্যাপারে সরকার কি প্রস্তুতি নিয়েছে? সরকার কোনো প্রস্তুতি নিয়ে নেই। সরকার শুধু একটাই প্রস্তুতি নিয়ে রেখেছে, আওয়ামী লীগকে ঠেকাও, আওয়ামী লীগকে কোণঠাসা করো। আওয়ামী লীগের কোনো নিরীহ কর্মী কোনো শহীদ মিনারে, কোনো স্মৃতিসৌধে ফুলও দিতে যেতে পারবে না। ভাই, দেশের মানুষ দুর্ভিক্ষে না খেয়ে মরতেছে, দেশের মানুষ তেল না পেয়ে একে অপরকে হত্যা করতেছে, সকল পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, কিছু কিছু পেট্রোল পাম্পে অসাধু ব্যবসায়ী তেল মজুত করে রেখেছে, দেশ অর্ধেক ডেস্ট্রয়ের পথে, তারা এখনো আওয়ামী লীগ নিধনের দিকে ফোকাস দিচ্ছে। শেখ হাসিনা তার ভার্চুয়াল বক্তব্যে আরো একটি কথা বলেছিলেন, ইউনূস থেকে তারেক কোনো পরিবর্তন হয়নি, মুদ্রার এপিটোপিট। তারেকের আমলে ওপেনলি ডিক্লেয়ার দিয়ে মব হতো, এখন ডিক্লেয়ার দেওয়া হয় না, কিন্তু ইউনূসের আমলের থেকেও বেশি মব হচ্ছে। কাল রাতে আমি একটি ভিডিও দেখেছিলাম যে গাবতলীতে নাকি একটা ছেলেকে ধর্ষণের অপবাদ দিয়ে প্যান্ট ট্যান্ট খুলে, জামা কাপড় খুলে ল্যাংটা করে গণধোলাই দেওয়া হচ্ছে। পুলিশও আশেপাশে আছে, সাধারণ জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার কথা হচ্ছে, সে যদি অপরাধী হয়ে থাকে, তার যদি প্রমাণ থাকে, তাহলে তাকে আইনের আওতায় দেওয়া হোক বা আইন অনুযায়ী তার বিচার করা হোক। বাংলাদেশে কি আইন বলে সে ধর্ষণে প্রমাণ পাওয়ার পরে ইনস্ট্যান্ট তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলতে হবে? সেটা যদি আইন না বলে, আইন করা হোক, তাহলে গণধোলাই দিয়ে ইনস্ট্যান্ট মেরে ফেলুক, কোনো সে নাই আমাদের। কথা বুঝতে পেরেছেন? দেশের মধ্যে অ্যাভেলেবেল আমরা দেখতেছি সমকামী, কই আমরা চিহ্নিত সমকামীদেরকে দেখার পর তো গণধোলাই দিয়ে মারি না। ভাই, আমরা হুজুগে হয়ে গিয়েছি। আমরা একটা বিষয় আইন মানি, কি বিষয়? ধর্ষণ করছে তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলতে হবে। আরে ভাই, বাংলাদেশে যে অনেকে হত্যাকারী ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যেখানে পান সেখানে কেন গণধোলাই দিয়ে মেরে ফেলেন না? ভয় পান সে যদি আপনাকে হত্যা করে ফেলে? শক্তের ভক্ত নরমের জম। কোনো ধর্ষণকারীকে যেভাবে ছাড় দেওয়া যাবে না, আইন যদি নিজের হাতে তুলে নিতে চান, গণধোলাই দিয়ে মেরে ফেলেন, কোনো সে নাই। এবং যারা হত্যাকারী তাদেরকে গণধোলাই দিয়ে মেরে ফেলতে হবে। কোনো হত্যাকারী, কোনো ধর্ষণকারীকে ছাড় দেওয়া যাবে না। আর যদি তাই কোনোটাই না পারেন, তাহলে এভাবে মপ করতে পারবেন না বাংলাদেশে। এক এক রকম আইন করলে হবে না। কথা বুঝেন নাই? এখন তো আপনারা যেটাই করবেন সেটাই ফাইন হয়ে যায়, আর অন্যরা যেটা করে ভুল সেটা আইন হয়ে যায়। আপনাদের ভুল সকল কিছু ফাইন, অন্যদের ভুল সকল কিছু আইন। এভাবেই করে সারা বাংলাদেশে মপ চলছে। ছাত্রলীগের অনেক নিরীহ কর্মীদেরকে ধরে ধরে বিভিন্ন অপবাদ দিয়ে মারা হচ্ছে, জেলে প্রেরণ করা হচ্ছে। দেশের এই যে খারাপ অবস্থা, এগুলা জনগণকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। ভাই, ডাইভার্ট করে লাভ নাই। তেলের জন্য দেশে হত্যাকাণ্ড করছে, বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ, দ্রব্যমূল্যের দাম 3 গুণ 4 গুণ বেড়ে গিয়েছে। বাংলাদেশে অলরেডি অঘোষিত দুর্ভিক্ষ চলছে, অনেক মানুষ কষ্টে হাহাকার করছে। শেখ হাসিনার সকল কথাই মিলে যাচ্ছে। শেখ হাসিনার মজুতকৃত যত দ্রব্য ছিল সকলগুলো এখন শেষের পথে হয়ে গিয়েছে। আমরা অনেক জায়গায় দেখতে পেয়েছি চালের গায়ে শেখ হাসিনার ছবি, শেখ হাসিনার সকল আওয়ামী লীগের লোগো লাগানো আছে।
যে সকল মজুদ ছিল ওগুলো আস্তে আস্তে শেষের পথে। 2 বছর হয়ে গিয়েছে তো শেখ হাসিনার পতন হয়েছে। যে শেখ হাসিনা যদি এই পাইপ লাইনটা করে না দিত, সে ডিজেলটা আপনারা আনতে পারতেন না। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যদি করে না দিত, সেখান থেকে যে জুন মাসে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করবেন সেটাও করতে পারতেন না। মেট্রো রেল, পদ্মা সেতু, এই বঙ্গবন্ধু স্যাটেলাইট কি করে নাই শেখ হাসিনা? যে সকল উন্নয়নমূলক কাজ করে দিয়ে গিয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করতেই এই বিএনপি সরকারের 5 থেকে 10 বছর চলে যাবে। উন্নয়ন তো পরের হিসাব। এটাই হচ্ছে শেখ হাসিনা। আমি কেন সবসময় সকল ভিডিওতে বলি শেখ হাসিনা ফেসিস্ট ছিলেন না, শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের উন্নয়নের রূপকারের আর্টিস্ট। এটাই রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন, কথা বুঝেন নাই? আমরা যদি ডক্টর ইউনূসকে ফেসিস্টের দাদা, ফেসিস্টের জনক বলি, তারেক জিও কিন্তু ফেসিস্টের জনকের কাছাকাছি চলে যাচ্ছে এই 1.5-2 মাসের। এটা রিয়েলিটি। উনি চুপ, কোনো কথা বলেন না, কিন্তু ওনার উইংস যারা আছে তাদেরকে দিয়ে ঠিকই আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন করছে, ঠিকই ওনার পার্সোনাল যে সকল শত্রু আছে তাদেরকে সিস্টেমে প্যাকেট করে ফেলছে। 111-এর কুশীলব যারা ছিল তাদেরকেও কিন্তু একে একে প্যাকেট করা শুরু করে দিয়েছে এই বিএনপি সরকার এবং তারেক জিয়া। কিছুদিন আগেও কিন্তু সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন সাহেব এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন সাহেবকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারেক জিয়ার কথা হচ্ছে, আমি ক্ষমতায় এসেছি, আমার যেগুলো পার্সোনাল শত্রুতা ছিল এবং পার্সোনাল আমি যাদেরকে পছন্দ করি না তাদেরকে একে একে প্যাকেট করব। দেশ গোল্লায় যাক, কিচ্ছু যায় আসে না। আওয়ামী লীগের কারণে 20 বছর আমি ক্ষমতায় আসতে পারি নাই, বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। আওয়ামী লীগকে প্যাকেট করা হবে, আমি কথা কম বলবো, কাজ বেশি করবো। ঠিকই তারেক যে কোনো বক্তব্য দেয় না, আওয়ামী লীগ এবং যে সকল বিষয় বাংলাদেশে ঘটছে কিছুই বলছে না, কিন্তু ওনার যে উইংস আছে তাদেরকে দিয়ে ঠিকই আওয়ামী লীগকে কোণঠাসা করছে। আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর দমন নিপীড়ন চলছে, মব চলছে এবং 111 যারা কুশীলব ছিল তাদেরকেও প্যাকেট করার নির্দেশ দিয়ে দিয়েছে। যারাই দেশে আছে একে একে আস্তে আস্তে প্যাকেট করা হচ্ছে। তারা সেনাবাহিনীর যত বড় কর্মকর্তা হোক, ডাজন্ট ম্যাটার, কারণ সেনাবাহিনীর প্রধানও কিন্তু এই তারেক জিয়াকে সমর্থন দিচ্ছে। তো এভাবে করে প্রতিহিংসামূলক রাজনীতি করে একটা দেশ কখনো টিকে থাকতে পারে না। দেশের 45 থেকে 50% মানুষের সহযোগিতা ছাড়া একটি সরকারও চলতে পারে না। দেশের 45 থেকে 50% মানুষকে আপনি কোণঠাসা করে রাখবেন এবং কোনো কারণ ছাড়াই, কোনো অপরাধ ছাড়াই জেলে প্রেরণ করবেন। তারা শহীদ মিনারে স্মৃতিসৌধে ফুল দিতে পারবে না, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারবে না, রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না, যে কোনো জায়গায় মব সংগঠিত হবে। আর আপনি আরামসে দেশ পরিচালনা করবেন। দেশের মধ্যে দুর্ভিক্ষের অবস্থা হবে, পেট্রোল পাম্পে তেল না পেয়ে একে অপরকে মেরে ফেলবে, তেল না পেয়ে ম্যানেজারকে মেরে ফেলবে। সকল জায়গায় তেল থাকার পর অনেক জায়গায় পেট্রোল পাম্প বন্ধ করে রাখবে, পরবর্তীতে যাতে পেট্রোলের দাম বাড়লে, তেলের দাম বাড়লে তখন যাতে বাড়িয়ে বিক্রি করতে পারে। দেশ কন্ট্রোল করতে পারবেন না। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বেফাস মন্তব্য দিবে এবং উল্টাপাল্টা বক্তব্য প্রচার করবে, ইতিহাস বিকৃত করবে। মগের মূল্য পেয়েছেন দেশটাকে। একটা দেশ চালানো এতই সোজা? এখনো 2 মাস হয়নি এই পরিস্থিতি বাংলাদেশের, এই পরিস্থিতি আপনার মন্ত্রী পরিষদের। এবার চিন্তা করুন বাংলাদেশের জনগণ 16 বছর কিভাবে শেখ হাসিনা দেশটাকে আগলায় রাখছিল, এই দেশটা তো উন্নয়ন সাধিত করেছে। বিএনপির এই 1.5 থেকে 2 মাসে দেশের যে পরিস্থিতি করেছে, মনে হয় 5টা বছর দেশটা ঠিকভাবে চালাতে পারবে। শেখ হাসিনা যা উন্নয়ন করে দিয়ে গিয়েছে তা এখন ধ্বংসের পথে। শেখ হাসিনা যদি খাদ্য মজুত করে না দিয়ে যেত, বাংলাদেশের মানুষ 5 আগস্টের পরে না খেয়ে মরতো। এখনো বিভিন্ন জায়গায় চালের বস্তা, আলুর বস্তা, আটার বস্তা, শেখ হাসিনার ছবি, লোগো দেওয়া, ওগুলা মজুত করা গুলো এখন শেষের পথে। মানে দুর্ভিক্ষ সন্নিকটে এ সরকার কোনো পদক্ষেপ দেখছি না। বাংলাদেশের মানুষ তেল না পেয়ে একে একে একজন একজনকে মারছে, কয়দিন পরে খাদ্য না পেয়ে দোকানদারকে মারবে, রাস্তাঘাটে মারামারি করবে, একজন একজনের উপর কামড়াকামড়ি শুরু হয়ে যাবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণ করার তো কোনো ইচ্ছাই দেখছি না। তাদের একটাই ইচ্ছা, আওয়ামী লীগ ঠেকাও। দেখা যাক দেশটাকে রসাতলের দিকে নিয়ে গিয়ে কতদিন এভাবে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারে। আওয়ামী লীগ ঠেকাতে ঠেকাতে একদিন আওয়ামী লীগ ঘুরে যখন দাঁড়াবে, তারা নিজেরাই ঠেকে যাবে, পালানোর পথ পাবে না। আর দেশের মানুষ রাস্তায় রাস্তায় তাদেরকে গণধোলাই দিয়ে মেরে ফেলে রাখবে। এটা আমি বলে দিলাম। এই অবস্থা সামনে আসতেছে। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, আর অতিরঞ্জিত কোনো কিছুই ভালো কিছু বয়ে আনে না। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানুক আর না মানুক। ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের কি আক্ষরিক অর্থেই কোনো পরিবর্তন হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তদারকি সরকারের আমলেই বাংলাদেশ যেমন ছিল, তারেক রহমান সরকারের সময় বাংলাদেশ সেই জায়গাতেই রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, কিন্তু আওয়ামী লীগদের বিরুদ্ধে শুরু হয়েছে ভুয়ো মামলা রুজু করে তাদের দমিয়ে রাখার চেষ্টা। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে রায়, ফাঁসির আদেশ সবকিছু ভুয়ো। তার বড় প্রমাণ কেরানীগঞ্জের ঘটনা। জীবিত একজনকে মৃত দেখিয়ে দায়ের করা হয় হত্যা মামলা। ঘটনা ঘটেছে এক জায়গায়, আর পুলিশের দায়ের করা অভিযোগে ঘটনাস্থলই বদলে দেওয়া হয়েছে। মামলার তথাকথিত নিহত ব্যক্তি আদালতে হাজির হয়ে বয়ান দিয়েছেন। তাকে আদালতে জ্যান্ত দেখতে পেয়ে সবাই কার্যত বিস্মিত। বিচারের নামে যে প্রহসন হয়েছে তার নতুন করে বলার দরকার পড়ে না। এরকম ঘটনা একাধিকবার হয়েছে। তথ্য বলছে 198টি বিচারের মামলার মধ্যে 78টি নিষ্পত্তি হয়েছে। আর সমস্ত মামলার চার্জশিট দেওয়া হয়েছে। সেই সব মামলার মধ্যে 56% মামলার ক্ষেত্রে কোনো প্রমাণ আদালতে পেশ করা সম্ভব হয়নি।
আবার যেসব মামলায় আসামির নামে চার্জশিট দেওয়া হয়েছে সমস্ত মামলার আসামিরাও ভুয়ো। আর এই আসামিরা কোথাকার বাসিন্দা সেটা শুনলে আরো অবাক হতে হবে। এইসব আসামিরা চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালের। এরা কোনো কালেই রাজধানী ঢাকায় পা রাখেনি, সেটা তদন্তে প্রমাণিত। আর এই তথ্যগুলি প্রমাণ করে একটি সুসংহত চক্র সুপরিকল্পিতভাবে সমস্ত মামলা রুজু করে। কিন্তু মামলা ভুয়ো হলেও তারা কিন্তু জেলের বাইরেই বেরিয়ে আসতে পারেনি। তাদের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগের নেতা, কারো কারো বিরুদ্ধে আদালত আবার ফাঁসির রায় দিয়ে দিয়েছে। রাজধানী মিরপুর এসিবি চত্বরে হামলার অভিযোগে এক লপ্তে 250 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। না বাদীদের খুঁজে পাওয়া গিয়েছে আর না সাক্ষীদের। আর এই ঘটনা প্রমাণ করছে কিছু সত্যান্বেষী মহল একটি সিন্ডিকেট তৈরি করে নিজেদের নিরাপদে রাখতে চেয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, আওয়ামী লীগদের যে কোনো উপায়ে হেনস্থা করা। অথচ এই সমস্ত মামলায় গত 1.5 বছরের বেশি সময় ধরে আটক রয়েছে সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক সহ বহু কর্মী। একজন সাধারণ পত্রিকা বিক্রেতার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা নয়, একসঙ্গে 7টি মামলা। ঘটনায় 2টি আলাদা থানায় মামলা হয়েছে। ঘটনায় যিনি আহত হয়েছেন বা যার মৃত্যু হয়েছে তার পরিবারের থেকে মামলা দায়ের করা হয়নি, মামলা দায়ের করেছে অন্য কেউ। বিচারের নামে যে প্রহসন হয়েছে সেটা নতুন করে আর বলার প্রয়োজন নেই। সব থেকে বড় প্রহসন তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে। এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের বিচারের জন্য। তদারকি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এটাকে তাদের মূল অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করে। সেনাবাহিনীর বেশ কয়েকজন প্রাক্তন কর্মকর্তা থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে একাধিক ভুয়ো মামলা দায়ের করে তাদের বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয়েছে। হাসিনা এবং তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হাসিনার রায় শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তিনি। এই আদালতকে ক্যাঙ্গারু আদালত বলে মন্তব্য করেন। তারেক রহমান ক্ষমতায় আসার পর আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেন। এমনকি সরকারের শীর্ষ মহল থেকে বলা হয় যে আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, রায় ঘোষণা হয়েছে সমস্ত মামলা এবং রায় পুনর্বিবেচনা করা হবে। আর এখানেই আসল খেলা। সেই খেলাটি হলো হাসিনার প্রত্যাবর্তন। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিবৃতির উল্লেখ করা যেতে পারে। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলেও দলের শাখা সংগঠনগুলি তো নিষিদ্ধ নয়, অর্থাৎ তারা রাজনীতি করতেই পারে। আর হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় বাতিল হলে তিনি দেশে ফিরবেন। আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন। সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্য, মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি, পাশাপাশি মাননীয় বিরোধী দলের নেতা যিনি উত্থাপন করেছেন ওনার বক্তব্য শুনেছি। সবার বক্তব্য শ্রবণ করে সংসদের কার্যপ্রণালী বিধি 65(2) অনুযায়ী আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। আগামী 31শে মার্চ মঙ্গলবার 2 ঘন্টা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব, আপনি মঙ্গলবারে না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় সদস্য একটু বসেন। আমরা উই আর কন্ডাক্টিং। আমি মাননীয় স্পিকার মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব না। যদি সংহতি প্রকাশ করেন তাহলে তো নতুন করে কথা বলার দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করেন দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন। সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্য, মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার আপনারা বসুন। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আপনারা বসুন দয়া করে। আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন। মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।